বন্ধুরা, সকলকে জানাচ্ছি নমস্কার ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখো। আর বন্ধুরা, সাথে সাথে জানিয়ে রাখি, আজকের যে জব আপডেট সম্পর্কে আমি জানাতে চলেছি সেই জবটা কিন্তু দুটো দিক রয়েছে। প্রথম হলো পজিটিভ দিক এবং দ্বিতীয় হলো নেগেটিভ দিক। এই দুটো দিক কিন্তু সম্পূর্ণভাবে আজকে আমি বলে দেবো, এবং কেন পজিটিভ এবং কেন নেগেটিভ আছে এই জবটা সম্পর্কে, সেই সম্পর্কেও কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো। সাথে সাথে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট অফ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, এর পক্ষ থেকে কিন্তু জবটার রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়ে গেছে। তাহলে এই সম্পর্কে প্রথমে একটু আমরা জেনে নিই, কারণ প্রত্যেক ভিডিওতে আমি তোমাদের একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে থাকি। মহারাষ্ট্রের নাসিকের কারেন্সি নোট প্রেস হলো সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, মানে SPMCIL এর অন্যতম একটি ইউনিট। মহারাষ্ট্রের নাসিকের কারেন্সি নোট প্রেস হলো সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, মানে SPMCIL এর অন্যতম একটি ইউনিট। এটি সম্পূর্ণভাবে মিনি রত্ন ক্যাটাগরি 1 এবং সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, মানে CPSE, যা সম্পূর্ণভাবে ভারত সরকারের মালিকাধীন। 1956 সালের যে কোম্পানিজ অ্যাক্ট এর অধীনে 2006 সালের 13ই জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়, মানে এই SPMCIL এর প্রতিষ্ঠিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল মুদ্রা নোট, ব্যাংক নোট এই ইত্যাদির নকশা প্রণয়ন করা ও উৎপাদন করা। মহারাষ্ট্রের নাসিকের কারেন্সি নোট প্রেস হলো SPMCIL এর নিম্নোক্ত 4টি নিরাপত্তা জোন প্রেসের জন্য একটি কেন্দ্রীয় নিয়োগ প্রক্রিয়া, যেটা পরিচালনার জন্য নোডাল ইউনিট বা সমন্বয়কারী সংস্থা। তাহলে SPMCIL এর আন্ডারে 4খানা নিরাপত্তা মুদ্রণ প্রেসের নাম আমি এক্ষুনি তোমাদের বলতে চলেছি। তার মধ্যে মহারাষ্ট্রের যে নাসিকের কারেন্সি নোট প্রেস সেটা হচ্ছে অন্যতম, সেটাকেই কিন্তু নোডাল ইউনিট বানানো হয়েছে। তো যে কারেন্সি নোট প্রেস নাসিক মহারাষ্ট্র CNPN, এটাকেই কিন্তু নোডাল ইউনিট বা প্রধান সমন্বয়কারী সংস্থা বানানো হয়েছে। ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নাসিক মহারাষ্ট্র ISPN, ব্যাংক নোট প্রেস দেওয়াস মধ্যপ্রদেশ BNPD, এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ তেলেঙ্গানা SPPH। তো এই 4টে মুদ্রণ ইউনিটের মধ্যে নোডাল ইউনিট কিন্তু বানানো হয়েছে কারেন্সি নোট প্রেস নাসিক মহারাষ্ট্র বা CNPN। এখানে আমরা ভেরিয়াস পোস্ট ডিটেলস দেখে নিই। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে CNPN/HR/recruitment/01/2026, এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ভেরিয়াস ভ্যাকেন্সি আছে, যেমন CNPN বা কারেন্সি নোট প্রেস নাসিকের জন্য 21টা পোস্ট এখন অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়া সিকিউরিটি প্রেস নাসিক মহারাষ্ট্র বা ISPN, যেখানে 16টা পোস্ট অ্যাভেলেবেল আছে। ব্যাংক নোট প্রেস দেওয়াস মধ্যপ্রদেশ BNPD, এখানে 11টা পোস্ট অ্যাভেলেবেল আছে। সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ তেলেঙ্গানা SPPH, এখানে কিন্তু 10টা পোস্ট অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, এখানে দেখো আমি কিন্তু তোমাদের সমস্ত পোস্টের ব্যাপারে কিন্তু বলবো না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখানে আমি 3টে পোস্টের ব্যাপারে বলবো। প্রথম পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, নেম অফ দ্য পোস্ট অ্যান্ড লেভেল লেখা আছে সেফটি অফিসার, এটা একটা পদের জন্য বেরিয়েছে। এখানে লেভেল কিন্তু P2। এখানে স্কেল কত পাবে, এখানে তোমার স্যালারি হবে 29,740, 1,03,000 টাকা পর্যন্ত তুমি স্যালারি পাবে। এখানে টোটাল নাম্বার অফ পজিশন কিন্তু বন্ধুরা একটা আছে, সেটাও কিন্তু শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য যদি তুমি অ্যাপ্লাই করে থাকো তবে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকবে অথবা টেকনোলজির উপরে ডিগ্রি থাকবে এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে, তারাই কিন্তু এই সেফটি অফিসারের জন্য আবেদনের যোগ্য। এখানে এজ লিমিটও বলে দিয়েছে, 18 থেকে 30 বছরের ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মেথড অফ সিলেকশন কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটাকে CBT টেস্ট বলা হচ্ছে। এখানে কিন্তু কোনো ধরনের ইন্টারভিউ হবে না, এখানে ডাইরেক্ট পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হবে।
দ্বিতীয় পদের জন্য আমি এখানে স্ক্রিনশটটা অ্যাড করেছি, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফিসার, লেভেল হচ্ছে A2। এখানেও 29,740 থেকে 1,03,000 টাকা পর্যন্ত স্যালারি আছে। এখানেও টোটাল পোস্ট একটা আছে, যেখানের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিরই একজন। এখানে ডিপ্লোমা অথবা ডিগ্রি, এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্ক মানে মাস্টার্স অফ আর্টসের ক্ষেত্রে সোশ্যাল ওয়ার্ক উইথ স্পেশালাইজেশন ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এই ধরনের তোমার যদি কোয়ালিফিকেশন থাকে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অফ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক মানে MSW-তে যদি তোমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অবশ্যই ওয়েলফেয়ার অফিসারে লেভেল A2 পদের জন্য যোগ্য, তুমি এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে। এখানেও CBT টেস্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে, কোনো ধরনের কোনো ইন্টারভিউ হবে না। তারপরে বন্ধুরা দেখে নাও, এখানে আমি আরও কিছু পোস্টের ব্যাপারে ডিটেলস রেখেছি। সেটা হচ্ছে ইন্ডিয়া সিকিউরিটি প্রেস, নাসিক, মহারাষ্ট্র বা ISPN এর তরফ থেকে। সো যেখানে আমি প্রথমেই বললাম তোমাদের নোট মুদ্রণ কেন্দ্র যেগুলো আছে 4টে আছে, তার মধ্যে 4টে থেকেই কিন্তু বিভিন্ন ধরনের পদের জন্য আবেদন বেরিয়ে গেছে। তার মধ্যে প্রথম যে আবেদন পদ আমি দেখালাম সেটা ছিল CNPN। এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ISPN এর তরফ থেকে, যেখানে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, অনেকগুলো পদ বেরিয়েছে। তার মধ্যে আমি একটা স্ক্রিনশট এখানে লাগিয়ে দিয়েছি, যেখানে সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন মেকানিক্যালের পদ বেরিয়েছে, যেখানে স্যালারি 27,600 থেকে 95,910 টাকা পর্যন্ত। এখানে 5টা পোস্ট আছে। এখানে SC, OBC, EWS এবং আনরিজার্ভ ক্যাটাগরির কিন্তু ক্যান্ডিডেটকে এরা নেবে। সাথে সাথে এখানে 18 থেকে 30 বছরের এজ লিমিট থাকতে হবে। এবং কোয়ালিফিকেশনের কথা যদি আমরা বলি, তাহলে হায়ার কোয়ালিফিকেশন BTech, BE বা BSc কিন্তু ইঞ্জিনিয়ারিং এর মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু কেউ আবেদনের যোগ্য নয়। তেমনই সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন পদের জন্য কিন্তু 27,600 থেকে 95,910 টাকা পর্যন্ত টোটাল পোস্ট এখানে দুটো আছে, দুটোই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এখানে এজ লিমিট কিন্তু সবারই ক্ষেত্রে 18 থেকে 30 বছর রাখা হয়েছে এবং কোনো ইন্টারভিউ ছাড়াই কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সবারই কিন্তু CBT বা কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে। তারপরে 3 নম্বর পদ সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন ইলেকট্রিক্যালের জন্য, সেখানেও কিন্তু ফার্স্ট ক্লাস ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনের যোগ্য। এখানে হায়ার কোয়ালিফিকেশন BTech-এ লাগবে, BE-তে লাগবে বা BSc-তে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। ইন ইলেকট্রিক্যাল উইল অলসো বি কনসিডার্ড। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ ডেট সম্পর্কে। যেখানে প্রথমে হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে 20/4/2026। হ্যাঁ বন্ধুরা, এপ্রিল মাসের 20 তারিখ থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখন আমরা মে মাসে পর্যন্ত পৌঁছে গেছি। তাই বেশি দিন কিন্তু আবেদন প্রক্রিয়া আর চালু থাকবে না। তাই তোমরা তাড়াতাড়ি কিন্তু এটার জন্য আবেদন করে দাও যারা এই পদে আবেদনের যোগ্য। ক্লোজিং ডেট কিন্তু খুবই কাছে, 19শে মে 2026 সালেই। তারপর হচ্ছে ডিউরেশন অফ ওপেনিং অফ ওয়েবসাইট লিঙ্ক ফর অ্যাপ্লাইং, এটা বলে দিয়েছে যে 20/4 থেকে 19/5/2026 পর্যন্ত এটা কিন্তু ভ্যালিড থাকবে, লিঙ্কটা 19 তারিখ পর্যন্ত। পেমেন্ট অফ ফিজ ইন অনলাইন মোড, এটাও কিন্তু 20 থেকে 19 তারিখ পর্যন্ত। টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন হুইচ উইল বি কন্ডাক্টেড অনলাইন, যেটা অনলাইনে পরীক্ষা হবে সেটার টেন্টেটিভ ডেট কিন্তু খুবই কাছে, জুন অথবা জুলাই। এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, যেখানে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ডগুলোকে ডাউনলোড করতে পারো। আর সাথে সাথে এর এখানে একটা হেল্প ডেস্ক নাম্বারও দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু তোমরা কল করে তোমাদের যাবতীয় যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল করতে, সেই রিগার্ডিং তোমরা কোশ্চেন করে অ্যান্সার পেতে পারো। তো বন্ধুরা, এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি এখানে স্ক্রিনশট এখানে লাগিয়ে দিয়েছি তোমাদের জন্য, যেখানে কিন্তু তোমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে আবেদনের জন্য, সেটাও তো দরকার। তো ডকুমেন্ট যেমন 1 থেকে 12টা ডকুমেন্টের নাম লেখা আছে, তার পাশে অ্যালাউড ফরম্যাট, সেগুলো কোন কোন ফরম্যাটে, JPG নাকি JPEG না PDF ফরম্যাটে ওরা চাইছে সেটা লেখা আছে, এবং তার সাথে সাথে ফাইল সাইজ লিমিট কিন্তু দেওয়া আছে। তাই এগুলো একটু ভালোভাবে স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু ধীরে ধীরে ফর্মটা আবেদনটা ফিল করে দিও। এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আবেদন কিভাবে করবে। অফিসিয়াল লিঙ্কে প্রথমে তোমাদের যেতে হবে, তারপর স্টেপ 1টাকে ফলো করতে হবে। সেখানে তোমাদের ইমেল ID এবং মোবাইল নাম্বার দুটোকে ভেরিফাই করতে হবে, দুটো যেন চালু থাকে। তারপর স্টেপ 2 খুবই সোজা, সেখানে পার্সোনাল ডিটেলস তোমাদের ফিল করতে হবে, তোমাদের নাম কি, ডেট অফ বার্থ কি, কোথায় থাকো, অ্যাড্রেস, এই সমস্ত ডিটেলস পার্সোনাল ডিটেলস ফিল করে দেবে।
তারপরে তোমরা নিজেদের কোয়ালিফিকেশন ডিটেলস ফিল করবে, কতদূর পড়াশোনা করেছো, কোন গ্রেড থেকে তোমরা পড়াশোনা করেছো, ঠিক আছে। চতুর্থ স্টেপ, তারপরে তোমাদের যে সমস্ত ডকুমেন্টের কথা আমি একটু আগে বললাম, ওই 12 ধরনের ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। 5 নম্বর স্টেপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এত কিছু তো দাদা বুঝে গেলাম, অ্যাপ্লিকেশন ফিটা কত লাগবে? তো অ্যাপ্লিকেশন ফিও এখানে এরা মেনশন করে দিয়েছে যে আনরিজার্ভ ক্যাটাগরি হোক বা ইডব্লিউএস বা ওবিসি বা ইএসএম ক্যাটাগরি, তার জন্য কিন্তু 1000 টাকা লাগবে। এসসি এসটি পিডব্লিউবিডি এদের জন্য কিন্তু 200 টাকা অ্যামাউন্ট লাগবে, এবং কিন্তু কোনোভাবেই এরা এটাকে রিফান্ড দেবে না যদি পরীক্ষা হয়ে যায় তারপরেও না। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সিলেবাস কি? তো সিলেবাসের জন্য আমি সহজ কথায় বলবো, সম্পূর্ণ সিলেবাস কি সেটা কিন্তু নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশানে অলরেডি এরা দিয়ে দিয়েছে। তাই তোমরা ডেসক্রিপশানে ক্লিক করো, সেই ডেসক্রিপশানে আমি সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক অথবা পিডিএফ ভার্সন সেখানে আমি প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডেসক্রিপশান থেকে চেক আউট করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের মতন এটুকুনি বলার ছিল, ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তোমাদের কাছে পৌঁছানো দরকার ছিল। তাই বন্ধুরা, চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো যে কোন পার্টে তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আর কোন পার্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে, আর সাথে সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একেবারে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে অন্য কোনো টপিকে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো বন্ধুরা, তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যে পজিটিভ আর নেগেটিভ দুই দিকের কথা আমি প্রথমে উল্লেখ করেছিলাম, সেই দুটো দিক হচ্ছে, পজিটিভ দিক এটাই যে এখানে 512টা ভ্যাকেন্সি আছে, 500+ ভ্যাকেন্সি আছে। নেগেটিভ দিক এটাই যে যে কোনো শাখার গ্র্যাজুয়েট কিন্তু এখানে আবেদন করতে একেবারেই পারবে না। এখানে টেকনিশিয়ান পোস্ট বেশিরভাগ তুমি দেখতে পাবে, তাই যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কিন্তু এখানে আবেদনের যোগ্য নয়। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট বলে যে পদটা আছে, সেই পদের জন্য কিন্তু একমাত্র যে কোনো শাখার গ্র্যাজুয়েট সে কিন্তু আবেদনের যোগ্য